কেন? রুমমেট বললে কি তোমার ওই পবিত্র ইমেজে দাগ পড়ে গেল? রিয়েলিটি চেক সুইটার, তোমার মতো এই বোরকাওয়ালি ব্যাকডেটেড মেয়েকে আমার স্ত্রী হিসেবে পরিচয় দেওয়াটা আমার ফ্রেন্ড সার্কেলে কতটা এম্বারেসিং সেটা কি তোমার কোনো ধারণা আছে? তার চেয়ে রুমমেট পরিচয়টাই তোমার জন্য একটা লাক্সারি। অন্তত লোকে ভাববে ক্যাপ্টেনের সাথে থাকার মতো কোনো গুণ তোমার আছে। মেহেরের সারা শরীর রাগে রিরি করে উঠল। সে হাত মুষ্টিবদ্ধ করে দাঁত কিরমির করে বলল, ক্যাপ্টেন রাইহান চৌধুরী রুদ্র, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। নিজের আভিজাত্য জাহির করতে গিয়ে অন্যের চরিত্র নিয়ে। রুদ্র এবার খিলখিল করে হেসে উঠল। সে মেহেরের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, লিমিট? লিমিট তো তুমি ক্রস করেছো সাওয়াজ সায়েদ মেহের। আই জাস্ট স্যাড দ্য ট্রুথ। তোমার এত লাগছে কেন? বিয়ের আগে প্রেগনেন্ট হতে পারো, অথচ একটা রুমমেট পরিচয় দিলে তোমার সতীত্বে আঘাত লাগে। ওয়াও! আপনাদের মতো হিজাবওয়ালি মেয়েদের এই ডাবল স্ট্যান্ডার্ড দেখেই তো আমার হাসি পায়। পেটে পাপের বোঝা নিয়ে ঘুরছো, আবার বড় বড় নীতিবাক্য শোনাচ্ছ। রুদ্রের এই শেষ কথাটা মেহেরের মস্তিষ্কে যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ল। তার চোখের মণি দুটো স্থির হয়ে গেল। নিজের পবিত্রতা নিয়ে এমন জঘন্য অপবাদ সে তার অতি বড় শত্রুর কাছ থেকেও আশা করেনি। মেহেরের মনে হলো চারপাশের বাতাস ফুরিয়ে আসছে। রুদ্রের সেই দীর্ঘকায় শরীর আর ড্রাক লিভিং রুমটা যেন গোলক ধাঁধার মতো ঘুরছে। মেহেরের মুখটা মুহূর্তেই ছোট হয়ে এলো। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার কণ্ঠনালী রুদ্ধ হয়ে গেছে। এক অসহ্য যন্ত্রণায় তার বুক ফেটে যাচ্ছে। সে অস্পষ্ট সুরে শুধু বলল, আল্লাহ। পরক্ষণে মেহেরের শরীরটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে এক হাত দিয়ে সোফার কোণা ধরার শেষ চেষ্টা করলো, কিন্তু পারল না। চোখের পাতা বুজে আসার আগেই সে দেখল রুদ্রের সেই অবজ্ঞাময় চেহারাটা ঝাপসা হয়ে যাচ্ছে। মেহের নিথর হয়ে শক্ত ফ্লোরের উপর লুটিয়ে পড়ল। রুদ্রের সেই পৈশাচিক হাসিটা মুহূর্তেই উবড়ে গেল। তার হাতের চাবিটা হাত থেকে ফসকে পড়ে গেল। সে চিৎকার করে মেহেরের দিকে এগিয়ে এলো। মেহের, মেহের, ওপেন ইউর আইজ। হেই, দিস ইজ নট ফানি। রুদ্র ধপ করে হাঁটু গেড়ে মেহেরের পাশে বসল। তার যে হাত দুটো 1000 ফিট উপরে প্লেনের কন্ট্রোল ধরে, সেই হাত দুটো আজ কাঁপছে। মেহেরের গালে আলতো থাপ্পড় দিয়ে ফিসফিস করে ডাকল, মেহের, মেহের, ওঠো বলছি। এসব নাটকের কোনো মানে হয় না। কিন্তু কোনো সাড়া নেই। মেহেরের শ্বাস প্রশ্বাস বড্ড ক্ষীণ। রুদ্রের হঠাৎ মনে হলো, সে কি তবে বড্ড বেশি বলে ফেলেছে? পাপের বোঝা শব্দটা বলার সময় একবারও কি তার বুক কাঁপল না? অথচ এই মেয়েটা তারই পরিবারের পছন্দে তার জীবনে এসেছে। মিনিট কয়েকের ঘোর কাটিয়ে রুদ্র মেহেরকে পাজাকোলে করে তুলে লিফটের দিকে ছুটল। কোনো মতে তাকে গাড়িতে তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো সে। মাঝে মধ্যে রুদ্রের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। এমার্জেন্সিতে নেওয়ার পর রুদ্র বাইরে পাথরের মতো বসে রইল। হাসপাতালের করিডোরের সেই ধবধবে সাদা আলো আর ঔষধের কড়া গন্ধ তাকে যেন পিষ্ট করছিল। নার্স দুবার ডাকার পর সে সম্মিত ফিরে পেল। ডাক্তারের চেম্বারে ঢোকা মাত্রই টেবিলের ওপাশে বসা ডাক্তার প্রশ্ন করলেন, আপনি ওনার কি হন? রুদ্র কিছুটা ইতস্তত করে স্পষ্ট সুরে বলল, হাজবেন্ড। ডাক্তার তাকে বসতে ইশারা করে নিজের নেম প্লেটটা ঠিক করতে করতে বললেন, আমি ডক্টর মৃদুলা। আপনি রুদ্র? আমি ঠিক বলছি? আপনাকে টিভিতে দেখেছি, তাই চিনতে সমস্যা হয়নি। তবে এখন পরিস্থিতি একটু জটিল। রুদ্র শুধু হুম বলে উত্তর দিল। ডাক্তার মৃদুলা একটি ফাইল এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বললেন, দেখুন মিস্টার রুদ্র, আপনার ওয়াইফের প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেশন আছে। রিপোর্ট বলছে বাচ্চাটা জরায়ুতে নেই। এটি একটি অ্যাক্টোপিক প্রেগনেন্সি। 4 সপ্তাহের মাথায় এমন হওয়া মানে জীবন মরণের ঝুঁকি। দেরি করলে ইন্টারনাল ব্লিডিং শুরু হতে পারে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে। বাচ্চাকে বাঁচানো অসম্ভব হতে পারে, অন্তত মাকে তো বাঁচাতে হবে। রুদ্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার নিজের কোনো সুপ্ত অতীত স্মৃতি যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। এই অনাগত সন্তানটি তার নয়, তবুও কেন এক অদ্ভুত টান অনুভব করছে সে।
কেন মনে হচ্ছে এই নিষ্পাপ প্রাণটাকে হারানো মানে তার নিজের কোনো পুরনো ক্ষত আবার তাজা হওয়া। সে কেবল বিড়বিড় করে বলল, বাচ্চাটা কি আসলেই কোনো আশা নেই? ডাক্তার মৃদুলা একটু থেমে বললেন, 24 ঘন্টার অবজারভেশনে রাখবো আমরা। আপনি ধৈর্য ধরুন। তবে ওনার হঠাৎ অজ্ঞান হওয়ার কারণ কি? উনি কি অন্য কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলেন? এই অবস্থায় কোনো রকম মেন্টাল টেনশন দেওয়া যাবে না। রুদ্র অপরাধ বোধের এক বিশাল বোঝা নিয়ে মেহেরের কেবিনে ঢুকলো। হাসপাতালের সাদা বিছানায় মেহের তখনও ঘুমে আসন্ন ছিল। কেবিনের এক কোণে রাখা সোফাটায় বসে ছিল রুদ্র। বারবার না চাইতেও তার চোখ জোড়া অবাধ্য হয়ে মেহেরের শান্ত মুখটার দিকে চলে যাচ্ছিল। অসুস্থতার ফ্যাকাশে ভাব মুহূর্তেই মেহেরের চেহারায় এক অদ্ভুত মায়া লেগে আসে। কিছুক্ষণ পর মেহেরের চোখের পাতা নড়ে উঠল। সে চোখ মেলছে দেখে রুদ্র দ্রুত সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। আলতো পায়ে মেহেরের বেডের কাছে গিয়ে পাশের একটা টুলে বসে পড়ল সে। মেহের পুরোপুরি চোখ মেলে তাকাতেই দেখলো রুদ্র খুব কাছে বসে আছে। মেহের যখন চোখ মেলল তার ক্ষীণ কণ্ঠে ঝরে পড়ল কেবল হাহাকার। আমি এখানে কি করছি? রুদ্র ছোট করে উত্তর দিল। তুমি অসুস্থ? মেহের হঠাৎ অস্থির হয়ে উঠল। আমার বাচ্চা ঠিক আছে? কথা বলুন না। কেউ নেই আমার এই দুনিয়াতে। ওর বাবাও নেই। ওর বাবাকে আমি কি জবাব দিব যদি ওর কিছু হয়? ওর বাবা তো জানতেও পারলো না। নিস্তব্ধ কেবিনে মেহেরের কান্নার শব্দ যেন দেওয়ালে ধাক্কা খেয়ে রুদ্রের বুকের ভেতরে আশ্রে পড়ছিল। মেহেরের চোখ দুটো বেয়ে নোনা জল গড়িয়ে বালিশ ভিজিয়ে দিচ্ছে। সে এক হাত দিয়ে নিজের পেটটা আঁকড়ে ধরে আছে, যেন পৃথিবীর সব শক্তি দিয়ে সে তার অনাগত সন্তানকে আগলে রাখতে চায়। রুদ্র যখন শান্ত স্বরে ডাক্তার মৃদুলার বলা সেই ভয়ঙ্কর আশঙ্কার কথাগুলো বলল, বাচ্চাটা জরায়ুতে নেই, মেহেরের পৃথিবীটা যেন এক লহমায় ধসে পড়ল। সে পাথর হয়ে কয়েক সেকেন্ড রুদ্রের দিকে তাকিয়ে রইল। তারপরই তার ভেতর থেকে এক বুক ফাটা আর্তনাদ বেরিয়ে এলো। সব জড়তা, সব ঘৃণা ভুলে মেহের দু হাতে রুদ্রের কলার আঁকড়ে ধরল। তার কণ্ঠস্বর কান্নায় ভেঙে খান খান হয়ে যাচ্ছে। সে রুদ্রের বুকের উপর মাথা রেখে ডুকরে কেঁদে উঠে বলল, আপনি আপনি বলেছিলেন না ও পাপ? ও কোনো পাপ নয় রুদ্র। ও আমাদের বৈধ সন্তান। আমার বয়স যখন মাত্র 18, তখন আমি তাকে কবুল করেছিলাম। আল্লাহর আরো সাক্ষী রেখে আমি তার অর্ধাঙ্গিনী হয়েছিলাম। ও কোনো অবৈধ ভ্রূণ নয়, ও পবিত্র প্রাণ। মেহেরের প্রতিটি শব্দ রুদ্রের কানে চাবুকের মতো লাগছিল। মেহেরের গলা দিয়ে যেন স্বর বের হতে চাইছিল না। কান্নার তোরে কথাগুলো আটকে যাচ্ছিল। সে রুদ্রের শার্টের হাতা খামচে ধরে ভাঙ্গা গলায় বিলাপ করতে লাগলো। কেন ও পৃথিবীর আলো দেখবে না? ওর বাবা তো জানতেও পারলো না যে তার একটা অংশ আমার ভেতরে বড় হচ্ছে। ওর মায়ের না এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। মা নেই, বাবা নেই, এমনকি বিপদে পাশে এসে দাঁড়াবে এমন একটা ভাইও নেই। কত বড় এই পৃথিবী, অথচ ওর মায়ের মাথার ওপর ছাদ হয়ে থাকার মতো একটা মানুষও নেই। সে আমাকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখালো কেন আবার? এখন এভাবে মাঝ পথে আমাকে একা ফেলে ও যেতে পারে না। ওর এই অধিকার নেই। রুদ্রের শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। মেহেরের প্রতিটি কান্নার শব্দ যেন তার পিঞ্জিরাতে গিয়ে বিচ্ছে। মেহেরের হাহাকার তাকে এক ঝটকায় তার অতীতের কোনো এক ধূসর স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেল। অনেক বছর আগে এমন এক হাসপাতালের করিডোরে সে কি কাউকে হারিয়েছিল? মেহেরের গর্ভের এই সন্তানটি রুদ্রের নয়, তবুও মেহের যখন তার হাত আঁকড়ে ধরল, রুদ্রের মনে হলো তার পুরো অস্তিত্ব যেন দুলে উঠছে। একটা অজানা মায়া, এক তীব্র টান সে অনুভব করতে লাগলো এই অনাগত প্রাণটির প্রতি। রুদ্রের মনের কোণে প্রশ্ন জাগলো, কেন সে এত অস্থির হচ্ছে? মেহের যখন বুঝতে পারল যে সে রুদ্রকে জড়িয়ে আছে, তখন এক ধাক্কায় রুদ্রকে ঠেলে দিল। রুদ্র তাল সামলাতে না পেরে এক পা পিছিয়ে গেল। রুদ্রের ঘোরের অবসান ঘটল। মেহের ঘোর থেকে জেগে উঠল এবং বুঝতে পারল সে রুদ্রের বুক আঁকড়ে ধরে আছে। তখন তার শরীরের প্রতিটি কোষে এক তীব্র ঘৃণা চারা দিয়ে উঠল। যে মানুষটা তার অনাগত সন্তানকে পাপ বলে গালি দিতে পারে, তার সান্নিধ্যে এখন মেহেরের কাছে বিষের চেয়েও ভয়ঙ্কর।
মেহের বিছানায় উঠে বসার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু অবশ শরীর যেন বিদ্রোহ করছে। পেটের ভেতর সেই তীব্র মোচড়, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যা হয়তো এক বিপদ সংকেত, কিন্তু মেহেরের কাছে তা এক জননীর টিকে থাকার মহাযুদ্ধ। সে দাঁতে দাঁত চেপে চোখের জল আড়াল করে রুদ্রের দিকে না তাকিয়ে বলল, সরে যান আমার সামনে থেকে। আপনার ওই বিষাক্ত হাত দিয়ে আমাকে ছোঁয়ার দুঃসাহস করবেন না। মেহের টলতে টলতে বিছানা থেকে নামার উপক্রম হতেই রুদ্রের হাত স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে এলো বাধা দিতে, কিন্তু মেহেরের জেদ পাহাড় সমান। মেহেরের হাতের ক্যানুলাটা নাড়াচাড়ায় সরে গিয়ে রক্তেও লাল হয়ে উঠেছে। মেহের বুঝতে পারল এই অবস্থায় একা দাঁড়ানো তার পক্ষে অসম্ভব। এক চরম পরাজয়ের গ্লানি নিয়ে শরীরের শেষটুকু শক্তি এক করে সে কাঁপা কাঁপা হাতটি রুদ্রের দিকে বাড়িয়ে দিল। এক মুহূর্তের জন্য সময়ের চাকা থমকে গেল। দুজনের দৃষ্টি স্থির। মেহেরের চোখে এক সমুদ্র অসহায়ত্ব আর ঘৃণা, আর রুদ্রের চোখে এক বিষণ্ণ বিস্ময়। মেহের ভাঙ্গা কিন্তু অত্যন্ত স্পষ্ট স্বরে বলল, আমাকে সাহায্য করুন না, আমি অজু করব, আমি নামাজ পড়ব। রুদ্র কোনো শব্দ করল না। জীবনের প্রথমবার সে মেহেরের সেই শীর্ণ ও হিমশীতল হাতটি নিজের প্রশস্ত তালুর ভেতর নিল। রুদ্রের হাতের সেই তপ্ত ছোঁয়া মেহেরের আঙ্গুলে যেন এক অদ্ভুত বিদ্যুৎ তরঙ্গ বইয়ে দিল। রুদ্র পরম যত্নে মেহেরকে আগলে ধরে ধীর পায়ে ওয়াশরুমের দিকে নিয়ে গেল। রুদ্র বেসিনের ট্যাব ছেড়ে দিতেই মেহের দু হাত ভরে পানি নিয়ে তার বিধ্বস্ত মুখে ঝাপটা দিল। প্রতিটি জলের ফোঁটা যেন তার অন্তরের দহনকে শান্ত করার চেষ্টা করছিল। রুদ্র নিঃশব্দে নিজের চোখ সরিয়ে নিল। তার কেন জানি বড্ড অস্বস্তি হচ্ছে। এক ধরনের অজানা মায়া তাকে গ্রাস করছে, যা তার সাথে একেবারেই যায় না। মেহের যখন কেবিনে ফিরে জায়নামাজে বসল, রুদ্র বাহিরে গেল না। সে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মেহেরের সিজদারত ভঙ্গিটা দেখতে লাগলো। মেহেরের প্রতিটি আর্তনাদ তখন হাসপাতালের দেওয়াল ভেদ করে আরশের দিকে ছুটে যাচ্ছিল। হে আল্লাহ, আমার কোল খালি করো না। ওর বাবার শেষ স্মৃতিটুকু কেড়ে নিও না। এই দুনিয়া বড্ড জালিম আল্লাহ। ও না থাকলে আমি কার মুখ চেয়ে বাঁচবো? আমি সারা দুনিয়ার সাথে যুদ্ধ করেছি, আর তুমি কি ওকে ফিরিয়ে নেবে? নামাজ শেষে মেহের যখন কাঁপা কাঁপা হাতে মোনাজাত শেষ করলো, রুদ্র ধীর পায়ে তার সামনে এসে দাঁড়ালো। রুদ্রের ঠোঁটের কোণে সেই চিরচেনা তাচ্ছিল্যের হাসি। সে নিচু ও শীতল স্বরে বলল, তুমি কার কাছে দোয়া করছো মেহের? যে কোনোদিন উত্তর দেবে না, তার কাছে উত্তর চাওয়া শুধু বোকামি নয়, এক ধরনের মানসিক ভ্রান্তি। দেয়ার ইজ নো গড। মহাবিশ্বকে পরিচালনা করার মতো কেউ নেই। মানুষ নিজের চরম দুর্বলতাকে ঢাকতে ঈশ্বর নামক এক কাল্পনিক রক্ষাকর্তার জন্ম দিয়েছে। রুদ্র একটু থমকালো। মেহেরের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, যদি কেউ থাকতো তবে দুনিয়াতে এত বিশৃঙ্খলার অবিচার দেখে সে নিশ্চয়ই চুপ থাকতো না। মেহের হকচকিয়ে গেল না, বরং তার চোখ দুটো এক অপার্থিব শান্তিতে ভরে উঠল। সে খুব ধীরস্থিরভাবে বলল, না মানে, আপনি আল্লাহকে মানেন না? রুদ্রের পাল্টা শ্লেষাত্মক প্রশ্ন। তুমি তো মানো, তোমার আল্লাহ তখন কোথায় ছিল মেহের? যখন তুমি চুরমার হয়ে ভাঙছিলে, চোখের পানির হিসাব রাখে যে মালিক, সে তখন কোন সিংহাসনে বসে আয়েশ করছিল? মেহের এক চিলতে স্লান হাসল। সে রুদ্রের চোখের গভীরে শূন্যতা মেপে নিয়ে বলল, দুনিয়ার জীবন কোনো পুরস্কারের মঞ্চ নয়, এটা পরীক্ষার ময়দান। আমরা সবাই নির্দিষ্ট গন্তব্য নিয়ে এখানে এসেছি। আপনি বলছেন দুনিয়াতে কেন সঙ্গে সঙ্গে বিচার হচ্ছে না? আল্লাহর প্রজ্ঞা অসীম, তার বিচার করার ধরন আমাদের ক্ষুদ্র মানবীয় বুদ্ধির অতীত। আপনি যদি ভাবেন আপনার সীমাবদ্ধ ধারণা মতো তিনি প্রতি মুহূর্তে আপনার ইচ্ছে অনুযায়ী হস্তক্ষেপ করবে, তবে আপনি নিজেই সবচেয়ে বড় বিভ্রান্তিতে আছেন। রুদ্রের যুক্তিবাদী মস্তিষ্ক যেন এই প্রথম কোনো এক অদৃশ্য দেওয়ালের সামনে এসে থমকে দাঁড়ালো। মেহেরের এই অবিচল বিশ্বাস তাকে এক মুহূর্তের জন্য বিচলিত করে দিল। ঠিক তখনই ডাক্তার মৃদুলা রুমে ঢুকলেন। তিনি বললেন, মেহের, আপনাকে কিছু জরুরি টেস্ট করতে নিয়ে যেতে হবে, আমাদের সাথেই থাকুন। রুদ্র তখন এক প্রকার অনুভূতি শূন্য অবস্থায় হাসপাতালের বাইরে বেরিয়ে গেল। ঘড়িতে তখন রাত 1:30।
মার্চের রাতের বাতাসটা আজ বড্ড গুমোট। রুদ্র হাসপাতালের চত্বরে একটা নির্জন বেঞ্চে গিয়ে বসল। সে বারবার লম্বা নিঃশ্বাস ফেলছে, যেন ভেতরের কোনো এক দম বন্ধ করা অনুভূতি থেকে মুক্তি চাইছে। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। আদিল, তার বেস্ট ফ্রেন্ড। রুদ্র ফোনটা ধরতেই আদিল ওপাশ থেকে টিটকারি মেরে বলল, কি দোস্ত, বিবাহিত জীবন কেমন এনজয় করছিস? রুদ্র কোনো ভনিতা ছাড়াই উত্তর দিল। ডিসগাস্টিং। আদিল হু হু করে হেসে উঠল। তুই আর চেঞ্জ হলি না। শোন, আজকে নিউজটা দেখেছিস? সারাদিন তো নতুন বউ নিয়ে ঘরে ছিলি বোধহয়। রুদ্রের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। সে বলল, নিউজ দেখার সময় কোথায়, কি হয়েছে? আদিলের কণ্ঠ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। পরিস্থিতি বড্ড ভয়াবহ। বিশ্বজুড়ে মহামারীর প্রকোপ হু হু করে বাড়ছে। সরকার এইমাত্র ঘোষণা দিল 11ই মার্চ থেকে সারা দেশ লকডাউনে যাচ্ছে। পৃথিবী যেন এক লহমায় থমকে যাচ্ছে। রুদ্র, রুদ্র চমকে উঠে সোজা বলে বসল। হোয়াট, আর ইউ শিওর? আদিল দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, পরশু থেকে দেশ পুরোপুরি অবরুদ্ধ হবে। তোর ফ্লাইটের কি খবর? সে বিড়বিড় করে বলল, কালকে আমার একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে আদিল। এমন হলে তো আমি অফিস থেকে জানতাম। কথা শেষ করে রুদ্র ফোনটা কেটে দিল। চারিদিকে নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়ে এলো। একদিকে মেহেরের ভেতরে এক অনিশ্চিত জীবনের স্পন্দন, অন্যদিকে নিস্তব্ধ হয়ে যাওয়া এক পৃথিবী। রুদ্র কতক্ষণ বেঞ্চে বসেছিল আদিলের কল কেটে যাওয়ার পর তার ঠিক ধারণা নেই। সময়টা যেন থেমে গিয়েছিল, চুপচাপ, ভারী, অস্বস্তিকর। হঠাৎ করেই তার ভেতরে একটা অদ্ভুত টান অনুভব হলো। মনে হলো আর বসে থাকা ঠিক না, মেহেরের কাছে যাওয়া দরকার এখনই। সে হন্তদন্ত হয়ে হাসপাতালের করিডোর দিয়ে ছুটল। যেই পথ দিয়ে প্রেগনেন্ট মহিলাদের আলট্রাসোনোগ্রাম করতে নেওয়া হয়, সেই পথটা পার হতেই রুদ্রের পা থমকে গেল। ঠিক সেই মুহূর্তেই হাসপাতালের ভেতর থেকে হঠাৎ তীব্র দৌড়াদৌড়ির শব্দ ভেসে এলো। ডাক্তার, পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, ব্লিডিং কন্ট্রোল করা যাচ্ছে না। রুদ্রের বুকের ভেতরটা ধক করে উঠল। শরীরের সবটুকু রক্ত যেন মাথায় চড়ে বসলো। তার পা যেন আপনা আপনি সেই যন্ত্রণার শব্দের দিকে দৌড়াতে শুরু করলো। একটি কেবিনের দরজার সামনে পৌঁছাতেই সে পাথর হয়ে গেল। দরজার ওপাশ থেকে ভেসে এলো এক নার্সের আতঙ্কিত কণ্ঠ। বেবি হার্টবিট আমরা পাচ্ছি না। সময় যেন হঠাৎ থেমে গেল। রুদ্রের মনে হলো কোনো এক বিভীষিকাময় অতীত আবার তাকে পেছন থেকে খামচে ধরছে। সে দরজার ভেতরে ঢোকার সাহস পেল না, ওখানেই থমকে দাঁড়িয়ে রইল। নিজের অজান্তেই সে বিকারগ্রস্তের মতো মাথা নেড়ে বলতে লাগলো, না, এটা সম্ভব নয়। না না, এরকম হতে পারে না। তার এই অস্বাভাবিক আচরণ দেখে চারপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকলেও রুদ্রের সেদিকে খেয়াল ছিল না। ঠিক তখনই পাশ থেকে একজন নার্স তাকে ডেকে উঠল। আপনি কি মিস্টার রুদ্র? ডাক্তার মৃদুলা আপনাকে ডাকছেন, প্লিজ এদিকে আসুন। রুদ্র টলমল পায়ে সামনের দিকে পা বাড়ালো। নার্স তাকে থামিয়ে দিয়ে বললেন, স্যার, ওইদিকে না, আপনার ওয়াইফ সেকেন্ড ফ্লোরে আছেন, সেখানে আসুন। রুদ্রের ঘোর তখনও কাটেনি। সে মনে করেছিল এই ঘরটাতে হয়তো মেহের আছে। ঘোরের মাথায় সে যখন ডাক্তার মৃদুলার চেম্বারে ঢুকলো, সোজা গিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। তার চেহারা ফ্যাকাশে, কপালে বিন্দু বিন্দু ঘাম। পাশে মেহের বসা ছিল। রুদ্রের এমন অবস্থা দেখে সে বেশ অবাক হলো। রুদ্রের মুখ দিয়ে কথা সরছিল না। সে বিড়বিড় করে বলে উঠল, ডাক্তার, বাচ্চার হার্টবিট। ডাক্তার, ইজ বেবি ওকে? আপনি কি বাচ্চার হার্টবিট শুনতে পাচ্ছেন? হাসি হেসে বললেন, মিস্টার রুদ্র, শান্ত হন। এই ভ্রমটার বয়স মাত্র 4 সপ্তাহ। এত অল্প বয়সে হার্টবিট আসে না, এটা তো আপনার জানার কথা। রুদ্রের সম্মিত ফিরল মেহেরের চোখের দিকে তাকে। তার মানে ওই মৃত্যু শীতল আর্তনাদ মেহেরের জন্য ছিল না। সে অন্য কারো জীবনের হাহাকারকে নিজের বলে ভুল করছিল। ডাক্তার মৃদুলা ফাইলটা বন্ধ করে হাসি মুখে বললেন, আসলে মিস্টার এবং মিসেস চৌধুরী, প্রথম রিপোর্টটা একটু গোলমেলে ছিল। যেহেতু খুব ছোট ভ্রম, তাই পাশে থাকা সামান্য রক্ত জমাটটা হেমাটোমা ওনাকে আড়াল করে রেখেছিল। এখন আমরা নিশ্চিত স্ট্র্যাকটা জরায়ুর একদম সঠিক জায়গাতেই আছে। রুদ্রের চোখে তখনও অবিশ্বাস্য এক দৃষ্টি। কিন্তু ডাক্তার,
টিউবে হওয়ার কথা ছিল না? মৃদুলা মাথা নেড়ে বললেন, ওটা সির্ফ একটা আশঙ্কা ছিল। জরায়ুতে কিছু না দেখলেই ডক্টররা ওটা ধরে নেয়। বাচ্চাটার পজিশন একদম ঠিক আছে, তবে ওই রক্ত জমাটটার জন্য মেহেরকে খুব সাবধানে থাকতে হবে। ভয়ের কিছু নেই, সঠিক চিকিৎসা আর বিশ্রাম, মা বাচ্চা দুজনেই সুস্থ থাকবে। এরপর মেহেরের দিকে তাকিয়ে তিনি বললেন, মেহের, আপনার এই দুর্বলতা আসলে অনিয়মিত খাওয়ার আর মানসিক চাপের ফল। প্লিজ নিজের যত্ন নিন। রুদ্রের দিকে ফিরে মৃদুলা এক প্রকার দুষ্টুমি করে বললেন, আপনাকে আর নতুন করে কি বলবো, আপনি তো জান প্রাণ দিয়ে যত্ন নিচ্ছেন। ইউ আর লাকি মিসেস চৌধুরী। মেহের আর রুদ্র মুহূর্তের জন্য একে অপরের চোখের দিকে তাকালো। সেই চাহনিতে ছিল না কোনো স্বাভাবিকতা। ডাক্তার জানালেন, কাল সকালেই বাসায় যেতে পারবেন আপনারা। পরের দিন সকাল, মেহের তখনও ঔষধের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন। রুদ্র একবার মেহেরের স্নান মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। রুদ্রের জায়গায় অন্য কোনো কেউ হলে হয়তো মেহেরের চোখ মেলার জন্য অপেক্ষা করত, কিন্তু রুদ্রের পাথরের হৃদয় তা করল না। সে শুধু নার্সকে শুধু বলে গেল, পার্কিং লটের ড্রাইভার আছে, ও যেন মেহেরকে নিয়ে বাসায় চলে যায়। রুদ্র অ্যাপার্টমেন্টে না গিয়ে সরাসরি এয়ারপোর্টের দিকে রওনা দিল। ড্রেসিং রুমের বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে সে তার ধবধবে সাদা শার্টের হাতা গুটিয়ে নিল। ইউনিফর্মের নেভি ব্লু কোট আর স্বর্ণালী স্ট্রাইপগুলো তাকে এক অদ্ভুত গাম্ভীর্য দিচ্ছিল। আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল, শি ইজ রং। দুনিয়াতে কোনো গড নেই, যা হয়েছে সব নিছকই বিজ্ঞান আর কাকতালীয় ব্যাপার। সে ককপিটে গিয়ে নিজের সিটে বসলো। পাশে কো পাইলট নিদিতা। গত 3 বছর ধরে এই মেয়েটি রুদ্রের প্রতি এক নীরব মায়া জমিয়ে রেখেছে। নিদিতার টানা টানা চোখে রুদ্রের জন্য আজ এক বিশেষ উদ্বেগ ছিল, কিন্তু রুদ্র বরাবরের মতোই তাকে কেবল সহকর্মী হিসেবে দেখে গেল। এরপর ইয়ারক্রাফটের স্পিকারে রুদ্রের সেই গম্ভীর আর গমগমে কণ্ঠস্বর ভেসে এলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ ইয়োর ক্যাপ্টেন রাইহাম চৌধুরী রুদ্র স্পিকিং। আমরা এখন টেক অফের জন্য প্রস্তুত। আবহাওয়া কিছুটা প্রতিকূল হতে পারে, তাই দয়া করে সিট বেল্ট বেঁধে রাখুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ মেহেরের হাসপাতাল থেকে ফেরার 12 দিন হয়ে গেছে। মেহের ভেবেছিল রুদ্র হয়তো বিল না পে করেই চলে গেছে, কিন্তু যখন সে নিজের জমানো টাকা থেকে বিল মেটাতে ক্যাশ অ্যাকাউন্টে গেল, তখন শুনল রুদ্র সব পেমেন্ট আগে ভাগেই নগদে মিটিয়ে দিয়েছিল। মেহের বারান্দার ইজি চেয়ারে বসে বাইরের ধূসর আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ মেঘলার কল এলো। মেঘলা কাপা গলায় জিজ্ঞেস করল, মেহের, তুই ভালো আছিস তো? মেঘলার মনে হলো তার ঘায়ে কেউ নতুন করে নুনের ছিটা দিল। সে দীর্ঘশ্বাস ফেলে শুধু বলল, শায়েত বাড়ির মানুষগুলোর প্রতি তার মনে এতটাই ঘৃণা জমে আছে যে সে আর বাড়িয়ে কিছু জিজ্ঞেস করলো না। মেঘলা বুঝতে পেরেও কিছু বলল না। মেঘলা আবার প্রশ্ন করল, রাইহাম চৌধুরী কি কিছু জানেন? মেহের শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় উত্তর দিল, হ্যাঁ, সব জানে সে। মেঘলা প্রতিউত্তরে শুধু একটাই প্রশ্ন করছিল, সে কেমন? মেহের আর নিজেকে ধরে রাখতে পারল না। এতক্ষণ জমে থাকা কান্নার বাঁধটা হঠাৎ করে ভেঙে গেল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে এক নিঃশ্বাসে বলতে লাগলো, তার ব্যবহার জঘন্য। সে মেয়েদের সাথে কথা বলার ন্যূনতম আদব জানে না। ওর কোনো বোধ নেই কেউ কতটুকু বদনসিব হলে ওনার মতো মানুষকে স্বামী হিসেবে পায়। মেঘলা ওপাশ থেকে চমকে উঠল। সে বুঝতে পারল মেহেরের ভেতরটা পুরে ছাই হয়ে যাচ্ছে। তাহলে তুই আছিস কিভাবে ওর সাথে? ও তোকে কিছু বলেনি? মেহের শুকনো হাসল, না, কিছু বলেনি। আমি তাকে স্বামী মানি না। আমাদের মাঝে মাত্র 6 মাসের ডিল। এই বিয়েটা স্রেফ একটা চুক্তি। মেঘলা যখন কিছু বলতে যাবে ঠিক তখনই ওপাশ থেকে শায়েত মির্জার কর্কশ কণ্ঠ ভেসে এলো। মেঘলা ভয়ে তড়িঘড়ি করে ফোনটা কেটে দিল। মেহের রকিং চেয়ারে মাথা এলিয়ে দিয়ে নিজের ভাগ্যের উপর হাসল। যদি সে সত্যি রুদ্রের স্ত্রী হতো, তবে কি রুদ্র তাকে এই মুহূর্তে এই অবস্থায় হাসপাতালে একা ফেলে উধাও হতে পারত? মেহের নিজেকেই ধমক দিয়ে বলল, না, আমি ওর কেউ নই। আমরা জাস্ট দুটো আলাদা জগতের মানুষ যারা এক জায়গায় বন্দি।
এই 12 দিনে তাদের মধ্যে একবারও কোনো কথা বা যোগাযোগ হয়নি। লকডাউন প্রথমে 1 সপ্তাহের জন্য হলেও এখন তা অনির্দিষ্টকালের দিকে যাচ্ছে। রুদ্রের বাবা মা সিলেট থেকে ফোনে রুদ্রকে অনেক শাসন করেছে মেহেরকে একা রেখে যাওয়ার জন্য। রুদ্র অবশ্য মেহেরের জন্য সব ব্যবস্থা নিখুঁত করে রেখেছে। একজন গৃহকর্মী প্রতিদিন এসে খাবার রান্না করে দিয়ে যায়। মেহেরকে নখ নাড়াতে হয় না ঠিকই, কিন্তু এই নিঃশব্দ ঘরে একাকিত্ব যেন তাকে কুরে কুরে খাচ্ছে। শায়েত মির্জার সেই চাবুকের মতো কণ্ঠস্বর যখনই মেঘলার কানে আশ্রে পড়ল, তখন এক মুহূর্তের জন্য মনে হলো পুরো দুনিয়া থমকে গেছে। ফোনের ওপাশ থেকে লাইনটা কেটে যাওয়ার পর যে নিঃশব্দতা নেমে এলো, তা যেন কোনো এক আসন্ন ঝড়ের পূর্বাভাস। মেঘলা পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে জানত মেহেরের সেই অসমাপ্ত বিদ্রোহের মূল্য এখন তাকেই চুকাতে হবে। করিডোর দিয়ে হলরুমের দিকে যাওয়ার সময় প্রতিটি পদক্ষেপ তার মনে হচ্ছিল সে নিজের বাড়ি নয়, বরং এক অন্ধকার সুড়ঙ্গের গোলক ধাঁধায় হারিয়ে যাচ্ছে। হলরুমে শায়েত কামিনী বসে আছে আগের মতোই শক্ত গম্ভীর ভঙ্গিতে। মেহের চলে যাওয়ার পর যেন এই বাড়ির দেওয়ালগুলো আরো কঠিন হয়ে গেছে। কামিনীর চশমাটা টেবিলের উপরে রেখে মেঘলার চোখের দিকে সরাসরি তাকিয়ে এক তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিলেন। তোমার কি কোনো রিলেশন আছে মেঘলা? সত্যি বলবি, তা না হলে। শায়েত পরিবারে মিথ্যার কোনো ঠাঁই নেই। মেঘলা মাথা নিচু করেই রইল। তার পছন্দের কেউ ছিল না, আর থাকলেও মেহেরের মতো রুখে দাঁড়ানোর দুঃসাহস তার নেই। সে স্পষ্ট সুরে বিড়বিড় করল, জি না বড় আম্মু, আমার কেউ নেই। শায়েত কামিনী এক মুহূর্তের জন্য থামলেন, তারপর রায় দেওয়ার ভঙ্গিতে বললেন, গুড, তোমার বিয়ে ঠিক করেছি মাসফির সাথে। ও ইউকে থেকে মাস্টার্স শেষ করেছে, এখন ওখানেই আছে। আপাতত ফোনেই তোমাদের বিয়ে হবে। মেঘলার পায়ের নিচ থেকে যেন পৃথিবীটা সরে গেল। সে কয়েক বছর আগে মাসফির জন্য শায়েত কামিনী মেঘলার হাত চেয়েছিলেন। তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি একদম আলাদা ছিল। মাসফি মানুষ হিসেবে মন্দ নন, শায়েত মির্জার মতো উগ্রতা তার চরিত্রে নেই। এমনকি বিদেশের মাটিতে থেকেও সে একনিষ্ঠভাবে ইসলাম পালন করেন। কিন্তু মেঘলার আতঙ্কের কারণ মাসফি নন, বরং এই শায়েত বাড়ির সেই অভিশপ্ত চার দেওয়াল। মেহের যেন শিকল ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল, সেই একই শিকল এখন মেঘলার পায়ে আরো শক্ত করে বেঁধে দেওয়া হলো। সে বুঝতে পারল শায়েত কামিনী আসলে মেহেরের উপর নেওয়া প্রতিশোধটা মেঘলার ওপর দিয়ে তুলছেন, তাকে আজীবন এই বাড়ির প্রাচীন আর কঠোর আদব কায়দায় পিষে মারার জন্য। এক খাঁচা থেকে অন্য খাঁচায়, সোনার খাঁচায় তার স্থানান্তর হতে হচ্ছে মাত্র। অন্যদিকে রুদ্রের সেই অ্যাপার্টমেন্টটা শুরুতে মেহেরের কাছে এক নিঃশব্দ কারাগার মনে হতো, কিন্তু কথায় আছে না, মানুষ যখন পৃথিবীর কোলাহল থেকে বিচ্ছিন্ন হয় তখনই সেই তার অন্তর আত্মার প্রকৃত কণ্ঠস্বর শুনতে পায়। লকডাউনের দুপুরে মেহের মাঝে মাঝে নিচে ওয়াকওয়েতে হাঁটতে যেত। তখন চারপাশের পরিবেশ তাকে তার বিন্দু মাত্র টানত না। একদিন সে দেখল দুটো ছোট বাচ্চা একটা চকলেটের প্যাকেট নিয়ে কাড়াকাড়ি করছে। সেই তুচ্ছ খুনসুটি দেখে মেহেরের চোখের কোণে অজান্তেই নোনা জল জমে উঠল। তার মনে পড়ে গেল ছোটবেলায় মাসফি আর মির্জাকে তারা 3 ভাই বোন ছোটবেলায় ঠিক এভাবে ঝগড়া করত। মেহের দীর্ঘশ্বাস ফেলে ভাবল, মানুষ আসলে বড় হওয়ার সাথে সাথে তার ভেতরের পবিত্রতাটুকু কি এই বাস্তববাদী দুনিয়ায় বিলিয়ে দেয়? বাচ্চাদের ঝগড়া, এই দেখবেন কাঁদছে, আবার এই দেখবেন হাসি খুশি। মেহের ওয়াকওয়ের ব্রেঞ্চে বসেছিল। ভদ্রমহিলা কথাটা বলে হালকা হেসে মেহেরের পাশে বসলেন। হ্যালো, আমি রিনি শেখ। তাদের কথার এক পর্যায়ে জানা গেল মেহের রিনি তাদের পাশের অ্যাপার্টমেন্টেই থাকে। তার স্বামী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার স্বামী এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, তার জন্য তিনি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন। রিনির 2 সন্তান, তামিম আর তিন্নি। রিনি প্রায় মেহেরের ফ্ল্যাটে আসতেন, আড্ডা হতো। কেটে গেছে প্রায় 90 দিন। এই 90 দিন মেহেরকে আমূল বদলে দিয়েছে।
মেহের এখন আর আগের মতো কান্নাকাটি করে না। নিজের পরিবারের কথা ভেবে যে কষ্ট হতো সেটুকু সে মন থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। গত 90 দিন সে শুধু নিজেকে সময় দিয়েছে, বাইরের অস্ত্রতা থেকে দূরে থেকে নিজেকে চেনার চেষ্টা করেছে, ইসলামের ছায়ার শান্তি খুঁজেছে। দিনের অনেকটা সময় তার কাটতো কোরআন আর হাদিস পড়ে। মাঝে মধ্যে বাইরের বেরোলে রিনির সাথে দেখা হতো, টুকটাক ভালো মন্দ কথা হতো, ব্যাস এটুকুই। রুদ্র এই 3 মাস একবারও ফোন করেনি। রুদ্রের সাথে যোগাযোগ করার কোনো পথও তার কাছে ছিল না। মেহেরও যোগাযোগ করার চেষ্টা করেনি, এমনকি তার ফোন নাম্বারটাও মেহেরের কাছে নেই। সবচেয়ে কঠিন সময়টা আসতো তখন, যখন রুদ্রের মা জিজ্ঞেস করতেন রুদ্রের সাথে কথা হয়েছে। সেই মুহূর্তে মেহেরের ভেতর এক প্রচণ্ড ঝড় হয়ে যেত। সে কখনোই মিথ্যা বলতে চাইতো না, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তাকে বলতে হতো, জি কথা হয়েছে। মেহেরের কাছে এক সময় ধর্ম ছিল স্রেফ একটা পারিবারিক পরিচয়, ঠিক আলমারিতে তুলে রাখা দামি পোশাকের মতো, যা বিশেষ দিন ছাড়া বের করা হয় না। সে ভাবতো সৃষ্টিকর্তার দয়া তো অসীম, তাই জীবনের ছোটোখাটো ভুলগুলো বোধহয় হিসেবে আনবে না। বিশ্বাসের সেই আবরণটা ছিল মূলত নিজের সুবিধা মতো তৈরি করা। কিন্তু এই নিঃসঙ্গ 90 দিন তার ভেতরের সব সমীকরণ উল্টাপাল্টা করে দিয়েছে। এখন সে যখন জায়নামাজে দাঁড়ায় তখন সেটা আর কেবল নিয়ম পালনের দায় থাকে না, বরং সেটা হয়ে ওঠে নিজের সাথে নিজের একান্তে কথা বলার সময়। আগে সে জায়নামাজে দাঁড়াতো চাহিদা ফিরিস্তি নিয়ে, আর এখন দাঁড়ায় এক অদ্ভুত সমর্পণে। সিজদায় যখন সে কপাল ঠেকায় তখন মনে হয় পৃথিবীর সমস্ত কোলাহল আর মনের ভাব এক নিমিষেই মাটি শুষে নিয়েছে। কোরআনের আয়াতগুলো পড়ার সময় তার মনে হয় প্রতিটি শব্দ যেন সরাসরি তার ক্ষতে প্রলেপ দিচ্ছে। সে নিজের অস্বস্তিকে কোনো এক পরম শক্তির পাশে সঁপে দিচ্ছে। মেহেরের প্রেগনেন্সি তখন 4 মাস পড়েছে। মেহেরের সেই আগের রোগা পাতলা চেহারাটা এখন আর নেই। এই কয়েক মাসে তার চেহারার বেশ পরিবর্তন এসেছে। গালগুলো আগের থেকে বেশ ফোলা ফোলা হয়েছে। তার শরীরেও এখন মাতৃত্বের পরিবর্তনগুলো কিছুটা বোঝা যাচ্ছে। এই কয়েক মাসে মেঘলার সাথে বেশ কয়েকবার কথা হয়েছে। মাসফির সাথে মেঘলার বিয়ে জেনেও মেহের কিচ্ছু করতে পারেনি। কথাও না কথাও তার বিশ্বাস ছিল মাসফি সায়েদের বাড়ির অন্য সদস্যের মতো না। মেহের একবারও বুঝতে পারেনি মেঘলার সাথে তার মা এমন কিছু করবে। কয়েক মাস আগের সেই স্মৃতিগুলো যখন মেহেরের মনের জানালায় কড়া নাড়ে তখন সে অদ্ভুত এক শূন্যতা অনুভব করে। হাসপাতালে রুদ্র যখন তাকে একা ফেলে চলে গিয়েছিল তখন মেহেরের খুব একা লাগতো, কিন্তু আজ 3 মাস পর নির্জনে দাঁড়িয়ে মেহের রুদ্রের প্রতি এক গভীর কৃতজ্ঞতা অনুভব করে। সে ভাবে রুদ্রের জায়গায় যদি আজ অন্য কোনো পুরুষ হতো তবে কি বিয়ের রাতেই অন্য কারো সন্তানের মা হতে যাওয়া এক নারীকে সে এভাবে আশ্রয় দিত? হয়তো দিত না। প্রতিটি মানুষের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। রুদ্রের মাঝেও হয়তো এক ধরনের রুক্ষ সততা আছে যা তাকে আর 10টা সাধারণ মানুষ থেকে আলাদা করে। জুনের মাঝামাঝি সময়, রাত তখন 3টা। চারপাশে এক গভীর নিস্তব্ধতায় আসন্ন। মেহেরের ঘুমটা ভেঙে গেল। এরকম মাঝে মধ্যেই তার ঘুম ভেঙে যায়। তার ঘুম আসছিল না, মনে হলো নামাজ পড়ার দরকার। সে উঠে গিয়ে অজু করল, তারপর জায়নামাজ নিয়ে দাঁড়ালো। নামাজ শেষ করে দোয়ার জন্য হাত তুলল। তাহাজ্জুদের সেই প্রশান্ত মুহূর্তে সে যখন 2 হাত তুলে মোনাজাত শুরু করলো তার 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে তার অনাগত সন্তানের জন্য দীর্ঘক্ষণ দোয়া করল। মোনাজাতের এক পর্যায়ে অবধারিতভাবে তার মনে পড়ে গেল অন্তুর কথা। সে অন্তুকে কিভাবে ভুলে যেতে পারে? অন্তু তো তার প্রথম ভালোবাসা ছিল, তার প্রথম স্বামী। কিন্তু অদ্ভুত বিষয় হলো মেহের যখনই অন্তুর মুখটা কল্পনা করতে চায় বারবার তার চোখের সামনে এক অন্য প্রতিচ্ছবি ভেসে উঠতে লাগলো। এক দীর্ঘকায় সুঠাম পুরুষ, পরনে ধবধবে সাদা শার্ট, কাঁধে সোনালি স্টাইপ দেওয়া অ্যাপোলেটস, গলায় টাই আর পায়ে পালিশ করা কালো জুতো, এক চিলতে বাঁকা হাসি যার গালে টোল ফেলে দেয়।
ক্যাপ্টেন সাহেব। মেহের নিজের প্রতি চরম বিরক্ত হলো। মেহের জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তার সাথে এমন কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সে নিজেকে ধমক দিয়ে আবার মোনাজাতে মন দিল, কিন্তু বারবার রুদ্রের চেহারাটাই তার হৃদয়ে কড়া নাড়তে লাগলো। এক সময় নিজের অজান্তেই তার হাত দুটি আরো উঁচুতে উঠল, ঠোঁট থেকে বেরিয়ে এলো, হে পরম দয়াময়, যে পথ হারিয়ে ভুল ঠিকানায় থমকে দাঁড়িয়ে আছে, তার ফিরে আসার সব পথ তোমার রহমতে খুলে দাও। হৃদয়ের ভেতর জমে থাকা অন্ধকার মুছে দাও ইসলামের নূর আর হেদায়েতের আলো দিয়ে। নিজের অজান্তেই সে আজ বিপথে চলে গেছে, তাকে আগলে রাখো তোমার রহমতের স্নিগ্ধ আঁচলে। ভুলের মোহ ছিন্ন করে তাকে সত্যের পথ দেখাও। দুহাত বাড়িয়ে দয়া করো প্রভু, সঠিক পথে ফিরিয়ে আনো। মোনাজাত শেষ করে মেহের চোখ মুছল। মুহূর্তেই নিজের উপর নিজেই অবাক হয়ে গেল। সে রুদ্রের জন্য দোয়া করেছে, শুধু দোয়া নয়, অজান্তে চোখ ভিজিয়ে গেছে। এই কান্না রুদ্রের জন্য। তার জন্য এমন আকুলতা কিভাবে জন্ম নিল? গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। রুমে পানির জায়গাটা খালি দেখে সে ধীর পায়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমের আবসা অন্ধকারে মেহেরের হঠাৎ মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। একজোড়া অতপ্ত চোখ যেন তার প্রতিটি পদক্ষেপ মাপছে। কে কে ওখানে?